শ্রদ্ধেয় গুরুজি শহীদ আল বুখারী এবং মাদাম নাহালার বুখারীর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। উনি তো গুরুজি ছাড়া কিছুই বুঝতো না তখন। শহীদ ভাই বলতো, মাহতাব সাহেব চোখ বন্ধ করে আর কোনো দিকে তাকাবেন না, বিয়ে করে ফেলেছে। যুদ্ধের পরে হঠাৎ করে বলে, এই মাহতাব আমাদের শহীদ ভাইরে তো পাওয়া যাচ্ছে না, উনি কই? তো এরা খোঁজ করে বলে কি হিমালয় চলে গেছে। প্রথম যখন কোর্স হলো গুরুজি তো ডাকলেন মাহতাবকে, আপনি আসেন, প্রথম ব্যাচই করে ফেলেন। প্রথম দিন সকাল 10টায় গুরুজির যে কথাটা, এটা আমাকে খুব অ্যাট্রাকশন করেছে। গুরুজিকে দেখতাম চোখটা খুলেই ওই পাশে কর্নারে চুপ করে বসে থাকেন এবং উনি মেডিটেশন করে উঠেই বলতেন শুকুর আলহামদুলিল্লাহ, এবং সবাই খুব খুশি হতো গুরুজি আমাদের সাথে। তো মতিঝিলের ওই যে কলোনিতে প্রথম ক্যাম্প হলো, ওখানে মাহতাব সাহেবের উদ্যোগে গুরুজি একটা কিছু তৈরি করতেছে, সেখানে তার পাশে আছে মাহতাব সাহেব, এবং উনি যে থাকবে না এটা উনি ভাবতেই পারতেন না। পরে ওনার প্রতি একটা ডেডিকেশন চলে আসছিল যে শহীদ আল বুখারী, শহীদ ভাই, উনি কোনোদিনই 2 নাম্বার কাজ করবেন না, যা করতেছে সব ভালো কাজ। তখন গুরুজি তাকে বলছিল, শেরজি, এই যে আপনি শেরজি, আমি বলছি আপনি শেরজি হবেন। এবং আমি যেটা বাস্তব দেখেছি, আমার এরপর থেকে নট এ সিঙ্গেল অপারেশন আর হয় নাই। তখন মিষ্টি মারা গেল, আমার বড় মেয়েটা, গুরুজি কোলে করে নিয়ে গেছিল তো নিচে। যারা প্রতিকূলে কথা বলে, এগেনস্টে কথা বলে, এরকম লোকের তো অভাব থাকে না আসলে। এত ক্রিটিসাইজ করতো, পাশাপাশি লোকরা, আত্মীয় স্বজন তো ঘরেরই বলতে গেলে, ওভারলুক ছাড়া কোনো উপায় থাকতো না। তখন তো আমরা একটা মনোছবি দেখেছিলাম মাত্র 2025, এবং সেই মনোছবি যে আজকে এসে এত বাস্তবতায় দাঁড়াবে, এবং 2022 সালের যে গুরুজির বক্তব্য, তারুণ্যের সমমর্মিতার বছর। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কোয়ান্টামে আমি, আমাদের কোয়ান্টাম নতুন সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কোয়ান্টাম তার 30তম বর্ষে পদার্পণ করেছে। 3 দশকের এই দীর্ঘ যাত্রায় অগুন্তি মানুষ কোয়ান্টামের বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছেন। কোয়ান্টামে আমি, আমাদের কোয়ান্টাম সিরিজে আমরা এই মানুষদের কয়েকজনের কাছেই যাচ্ছি, শুনছি তাদের কথা, তাদের স্মৃতিচারণা, জানছি কেন তারা কোয়ান্টামে সম্পৃক্ত হয়েছিলেন, কি তাদের আকৃষ্ট করেছিল, কিভাবে তারা পথ চলেছেন এবং এখনও কোয়ান্টামের সাথে আছেন। তো আজকের পর্বে আমরা অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে, তিনি অধ্যাপিকা খাদিজা মাহতাব, কোয়ান্টাম ফাউন্ডেশন মতিঝিল শাখার মূল দায়িত্বশীল, এবং ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল শিক্ষক, সফল মা, সফল গৃহিণী এবং সর্বোপরি কোয়ান্টাম ফাউন্ডেশনের একজন সফল সংগঠক। আজকে আমরা তার কাছ থেকেই শুনব তার স্মৃতি, তার আনন্দ, বেদনা, পথ চলা এবং তার ব্যক্তিগত নানা কথা। তো আসুন আমরা শুরু করি তার সাথে আলাপচারিতা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আসসালাম, বেশ ভালো। আপনাকে আসলে সবসময় আন্টি বলেই সম্বোধন করি, আজকেও তার ব্যত্যয় হবে না। তো আন্টি, আমরা শুনেছি যে আপনি তো কোর্স করেছেন আনুষ্ঠানিকভাবে 1993 সালে, কিন্তু তার আগে থেকেই কোয়ান্টাম মেথডের যিনি উদ্ভাবক গুরুজি শহীদ আল বুখারী মহাজাতক, তার সাথে আপনার ব্যক্তিগত পরিচয় ছিল পারিবারিক কারণে, পারিবারিক সূত্রে। তো সেটা যদি একটু আমাদেরকে বলেন। শুকুর আলহামদুলিল্লাহ। আসলেই শ্রদ্ধেয় গুরুজি শহীদ আল বুখারী এবং মাদাম নাহালার বুখারীর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক খুব সুন্দর ছিল। যে কোনো অনুষ্ঠান, বলতে গেলে ঈদে বা কোথাও বেড়াতে গেলে আমরা একসাথেই বেড়াতে যেতাম। মানে সেই বিভিন্ন পারিবারিক জায়গায়। সূত্রটা কি ছিল? পারিবারিক সূত্রটা মানে আমাদের পরিবারে শ্রদ্ধেয় গুরুজি খুব আসা যাওয়া ছিল। সেই ছোটবেলা যখন মাহতাব সাহেব 6 এ পড়ে, তখন উনার যে টিচার, এজ এ গাইডার আমাদের বাসায় উনি আসতেন, এবং আমার শাশুড়ি বলেছিলেন, এই শহীদ তুমি ওনাকে পড়াবে। মাহতাব সাহেব দর্শক, ডাকনাম বাদল। এই জায়গায় একটু আমরা মনে করিয়ে দিতে চাই, আন্টি যার কথা বলছেন তার জীবনসঙ্গী কাজী মাহতাবউদ্দিন আহমেদ। তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের
ভাইস প্রেসিডেন্ট এবং আসলে তার সাথে জীবন সঙ্গী হবার সুবাদেই শ্রদ্ধেয় গুরুজি এবং তার পরিবারের সাথে ব্যক্তিগতভাবে তার পরিচয়। জি। ওকে। তো আমরা দেখেছি একসাথে এখানে এসে আমাদের বাসাতেই আমার শাশুড়ি বলতো, হ্যাঁ? মাহতাব সাহেবকে পড়ানোর জন্য। বেশ সুন্দর করে ক্লাস 10 পর্যন্ত পড়িয়েছে। অ্যাট দ্য সেম টাইম খেলার সাথী ছিল। টিনটি কলোনি মাঠে খেলতো একসাথে এবং শহীদ আল বুখারী, যার নাম শহীদ আমার শাশুড়ি বলতেন, তিনিও নাকি ওই ছোট্টবেলায় বসে থাকতেন মাহতাব সাহেবের সাথে। একসাথে মেট্রিক পাস করে যখন পত্রিকা অফিসে চাকরি করে, একই সাথে চাকরিতে ঢুকেছে। বলতে গেলে জীবনের একদম প্রত্যেকটা পরদে, পরদে খুব মিল আছে, একসাথে চলতো। তো তারপরে বিভিন্ন অনুষ্ঠানে, প্রোগ্রামে দাওয়াত দিলে আমরা ওনার বাসায় যেতাম। উনি আমাদের বাসায় আসতো। আমার যখন বিয়ে হলো, সেই বিয়ের অনুষ্ঠানটাও আমি দেখেছি। এবং আমরা ওখানে শুনেছি যে হ্যাঁ, আপনাকে বিয়ে করা যেতে পারে, জি, এই পরামর্শটিও নাকি গুরুজি দিয়েছেন। তো এটা কিভাবে বলি, আমাদের বাসা থেকে লুকিয়ে একটা ছবি এনেছিল আমার ছোট দেবর। সেই ছবিটা এনে মাহতাব সাহেবের হাতে দিয়েছে। উনি তো গুরুজি ছাড়া কিছুই বুঝতো না, তখন শহীদ ভাই বলতো। ওনাকে দেখিয়েছে এবং বলেছে যে, "মাহতাব সাহেব চোখ বন্ধ করে আর কোনো দিকে তাকাবেন না, বিয়ে করে ফেলেছে।" তো এভাবে আমরা পারিবারিকভাবে খুব ক্লোজ ছিলাম। এরকম খুব পারিবারিক সম্পর্ক। তো ক্লোজ ছিলাম আমরা বেশ। হ্যাঁ। মাহতাব আঙ্কেলের কাছে আপনি গুরুজির কোনো গল্প শুনেছেন বা কোনো ঘটনা? হ্যাঁ, এরকম বলেছিল একবার একটা ঘটনা যে তারা তো ৫-৬ জন একদম ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড। একবার নাকি যুদ্ধের পরে হঠাৎ করে বলে, "এই মাহতাব, আমাদের শহীদ বেরি তো পাওয়া যাচ্ছে না, উনি কই?" তো এরা খোঁজ-টোজ করে বলে কি, "হিমালয় চলে গেছে।" বলছি, "হিমালয় চলে গেছে?" তার কিছুদিন পরে উনি আবার নাকি ব্যাক করেছেন, প্রায় দীর্ঘদিন পরে। তারপর আবার তারা বন্ধুরা একসাথে বসছে। এরপরে ওনার যে অফিসে বসতো শ্রদ্ধেয় গুরুজি, তো ওখানে সবাই আড্ডা। সেই আড্ডার মধ্যেও নাকি উঠছেন, "কই গেছিলা তুমি?" বলছে, "আমি গিয়েছিলাম, হিমালয়ে গিয়েছিলাম, বিভিন্ন দেশ দেখতে গিয়েছিলাম, ওখানেই ছিলাম, সাধনা করেছি।" তারপর আপনার কোর্সটা করা হ্যাঁ, কিভাবে? বা ১৯৯৩ সালে যখন কোর্স শুরু শুরু। হলো, সেই খবরটাকে কিভাবে নিলেন আপনারা? ১ম যখন কোর্স হলো, আ গুরুজি তো ডাকলেন মাহতাবকে, "আপনি আসেন, ১ম ব্যাচেই করে ফেলেন।" তো আমাকে তো আর নেওয়া হলো না, আমি গেলামও না। তো একটু ব্যস্ত, বাচ্চারা ছোট, যাই হোক। তো 93 ব্যাচে তখন আ 6 ব্যাচ। তখন গুরুজি বলেছেন, "এবার ভাবিকে নিয়ে আসেন।" তো আমাকে তো নিয়ে গিয়েছে। গেলাম আমি। তো যাওয়ার পরে আমার ভিতরে পারিবারিকভাবেই, যেমন আমাদের পরিবারে নামাজ কালাম, রোজা, হজ, জাকাত, আমার দাদারাও সব হজ করেছিল। তো আমি বলেছি, "কেন যাবো?" এরকম ভিতরে একটু খটকা ছিল। আমি তো নামাজ কালাম পড়ি, দোয়া কালাম পড়ি। আচ্ছা গেলাম, পীড়াপিড়িতে গেলাম। যেয়ে ২ দিন করার পরে আমি এত শিখ হলাম যে একটু মেন্টালি আসলে নেতিবাচক থাকলে যা হয়। আমাকে মেডিসিন, জ্বরের ওষুধ খাওয়ানো হলো, বাট আমি রিকভার হলাম না। পরের ২ দিন করতে পারলাম না। এরপরে আমি এই কোর্সটা শেষ করলাম। গুরুজি বলেছেন যে পরের ব্যাচে হলেও ওনাকে করাতে হবে। তো মাতা সব ঘরে বলল। আমার শাশুড়ি বলল, "মা তুমি শেষ করো এটা।" আমি ১২তম ব্যাচে গিয়ে এটা শেষ করেছি। এরপর যখন আমি দেখলাম যে ওখানে আমি লাস্ট ২ দিন করিনি, আবার শুরু থেকে করেছি। তখন যখন আমার মনোযোগ খুব মানে নিবিষ্টভাবে শুরু করলাম। ১ম দিন সকাল ১০ টায় গুরুজির যে কথাটা, এটা আমাকে খুব অ্যাট্রাকশন করেছিল। সেটা হলো চেতনা মহাচেতনার সাথে সম্পৃক্ত। তো আমার কাছে তখন মনে হয়েছে, দিস ইজ সামথিং বেটার, সামথিং লাইক উম এলস সামথিং, নতুন কিছু, এবং এটা আমি খুব ভালোভাবে অনুভব করেছি। এবং তখন থেকে মনে হলো এটার ভিতরে গভীরে অনেক ভালো জিনিস আছে, আমি ঢুকলে বুঝতে পারবো। তখন থেকে অ্যাকচুয়ালি আমি মনোযোগ দেওয়া শুরু করেছি এবং কোর্স শেষ করার পরে আমার মনে হয়েছে আমি নতুন জীবন পেয়েছি। কি নামাজ পড়তাম, ওদিকে পাকঘরে কি হয়, বাইরে কি হয় সব শুনতাম। এখন যখন নামাজ পড়ি মনে হয় কি, কোনো দিকে আমার কান যায় না। আমি খুব নিবিষ্টভাবে একনিষ্ঠভাবে নামাজ পড়ি এবং ৫ ওয়াক্ত নামাজের পরই আমি মেডিটেশন করতাম। সবাই বলতো, "আরে এ কি? এ তো মানে ৫ বসে বার থাকে।" করছেন? ৫ বার করতেছি প্রতিদিন। তো সবাই ভাবতো তুই অন্যরকম হয়ে যাচ্ছে। আমি বলতাম, "না, এই লেভেলে নামাজের পর মেডিটেশন করলে আমার লেভেলটা খুব ভালো হয় এবং একাত্ম হই স্রষ্টার সাথে। অতএব আমাকে করতেই হবে।" এভাবে আস্তে, আস্তে যখন আমি ভিতরে ঢুকলাম, দেখি না অনেক কিছু ভিতরে আছে। তখন তো আমি এটার ভিতরে ঢোকা শুরু করলাম এবং ভালো লাগা শুরু করল।
এখান থেকেই ভালো লাগা এবং এখান থেকেই পথ চলা আমার আসলে মতিঝিল really শাখার শুরুটা কিভাবে হলো? যখন প্রথম গুরুজি ডিক্লার দিলেন যে এখন থেকে তো আমরা এক জায়গায় একটু একটু বসতে হবে, কে কোথায় বসবো, তো প্রথম মিরপুর সেন্টার হলো ওখানে ওদের জায়গায়। তারপরে দ্বিতীয় মাতার সাহেব বলল আমাদের বাসায় ড্রয়িং রুমটা বড় আছে, এখানে করা যাবে। তো এরকম আমরা ওইরকম সাদা কাহিনী বসতাম, মানে একসাথে ১০-১৫ জন মাতার সব ডেকে ডেকে আনতো তার ফ্রেন্ডদের, তার বন্ধুদের, কলিগদের, বলতো আসেন একটা মজার জিনিস। আর ওনার তো একটা স্বভাবই ছিল যত মজার খাবার আছে কোথা থেকে পেরে নিয়ে আসতো। খাওয়ার পরে এই মেডিটেশন হতো, হওয়ার পরে আবার ভালোভাবে গল্প গুজব আড্ডা, আর সেই মজার খাওয়া নিয়ে কত কাহিনী, তাদের ছোটবেলার কাহিনী, চাকরির কাহিনী, অর্থাৎ মানুষকে ধরে রাখা। গুরুজিকে দেখতাম চোখটা খুলেই ওই পাশে কর্নারে চুপ করে বসে থাকা, এটা আমাদের মতিঝিল শাখার জন্য অনেক বেশি একটা প্রাপ্তি ছিল। এবং উনি মেডিটেশন করে উঠেই বলতেন শুকুর আলহামদুলিল্লাহ, এবং সবাই খুব খুশি হতো গুরুজি আমাদের সাথে। এরকম প্রায় উনি প্রথম দিকে আসতো, এবং এটা আমাদের অনেক বড় একটা পাওয়া ছিল। এরকম যেমন সবুজবাগ শাখার সেই নূর ভাই, উনি প্রায় এখানে আলোচনা করতে আসতেন। আরও অনেক ভালো ভালো ভাইদের ডাকতো মাতার সাহেব এটাকে জমিয়ে রাখার জন্য। আস্তে আস্তে ২০ জন, ২৫ জন, ৩০ জন এরকম হলো। নানান রকম হুম, সেবামূলক যেমন ব্লাড ক্যাম্প হুম। এগুলো হ্যাঁ, তো আয়োজনে এই খুব একদম সক্রিয়। আয়োজন এটা মতিঝিল শাখা থেকেই মাহতাব সাহেবের হাতেই। যেমন যখন গুরুজি বললেন আমাদের ল্যাব হলো, ওখানে অনেক বড় ভূমিকা ছিল মাহতাব সাহেবের। তারপরে যখন হলো ব্লাড ক্যাম্প হবে, তো মতিঝিলের ওই যে কলোনিতে ১ম ক্যাম্প হলো ওখানে মাহতাব সাহেবের উদ্যোগে, এবং ওখানে খুব ভালো কালেকশন হলো এবং ক্যাম্পটা অনেক ভালো আচ্ছা, হয়েছিল। আচ্ছা, মানে ফাউন্ডেশনের ১ম ব্লাড ক্যাম্পটি ১ম ব্লাড মতিঝিল ক্যাম্পটাই শাখার মতিঝিল শাখায় উদ্যোগে। উদ্যোগে এবং মাহতাব চমৎকার! সাহেবের উদ্যোগে। আচ্ছা। মাশাআল্লাহ। এই হুম, যে কাজী মাহতাবউদ্দিন আহমেদ, হুম, হুম। আমরা আসলে আ তার অবদানকে তো কিছু জানি, সব জানি না। তো ফাউন্ডেশনের যে অগ্রযাত্রা সাংগঠনিকভাবে বা আর্থিকভাবে যেভাবেই হোক এবং আবেগিকভাবে হুম, হুম, যেভাবে হুম, তিনি হুম। কর্মীদের আসলে উদ্বুদ্ধ করতে পারতেন। হুম। এই সবকিছু মিলে মানে কাজী মাহতাবউদ্দিন আহমেদের অবদানটাকে আপনি কি চোখে দেখেন? উনার অবিস্মরণীয়ভাবে বলতে হবে, উনার অবদান ছিল মানে ১ নাম্বার বলতে হবে। কেন ১ নাম্বার বলবো? গুরুজি একটা কিছু তৈরি করতেছে, সেখানে তার পাশে আছে মাহতাব সাহেব, এবং উনি যে থাকবে না এটা উনি ভাবতেই পারতেন না। পরিবার থেকে তার ভাই-বোনরা বলতো যে, "কি একটার পিছনে লেগে আছো কেন?" বলতো, "না, এটা তো একটা সংঘ, এবং গুরুজি এখানে ভালো কিছু কাজ করতেছে। মানুষকে ভালো পথ দেখাচ্ছে, মেডিটেশন করাচ্ছে।" এবং ইভেন ১ম দিকে নিজের গাড়ি নিয়ে যত কাজ হতো বিভিন্ন জায়গায়, লামা যাওয়া, এখানে আরো লোকদের নিয়ে আসা এবং সম্পৃক্ত করা, কোর্সের মধ্যে নিয়ে আসা, উনি একদম মানে ১ম থেকেই ধরে থাকতো। মনে হয় কি এটা উনার নিজের কিছু। ইভেন এই আমাদের আনুগত্যের বা এই হ্যাঁ, আবেগের কারণটা কি? এই কারণটা আসলে কি, উনি ছোটবেলা থেকে তো গুরুজিকে পেয়েছে একদম কাছে। পাওয়ার পরে উনার প্রতি একটা ডেডিকেশন চলে আসছিল যে শহীদ আল বুখারী, শহীদ ভাই, উনি কোনোদিনই ২ নাম্বার কাজ করবেন না। যা করতেছে সব ভালো কাজ। এবং উনি দ্ব্যর্থহীন কণ্ঠে সবাইকে বলতো, "এখানে আসো, দেখবা তোমরা পথ খুঁজে পাবা। এখানে তুমি যদি না আসো তুমি কিন্তু হারিয়ে যাচ্ছ।" ইভেন যারা রুগী ছিল, আমি একটা বাস্তব উদাহরণ, আমাদের পরিবারে খুব ক্লোজ বলতে গেলে আমাদের আপন একজন দেবর। তাকে বলেছিল, "এই তুই যে হার্ট নিয়ে ইন্ডিয়াও যাচ্ছিস, এখানে একটু কোর্সটা করে নে।" এবং খুব আফসোস করত। এটা না করলে তুই, "কেন এখানে কোর্স করলেই কি আমি ভালো হয়ে যাব?" "হ্যাঁ, তুই ভালো হবি, হয়তোবা আরেকটু ভালো হবে, রিকভারি হবি।" সেই ভাইটা আসলে ইন্ডিয়া গিয়ে মারা গিয়েছিল। তখন সে খুব আফসোস করত। যদি একটু শুনতো, কারণ এখানে এসে কোর্স করে অনেকেই এত ভালো ছিল, হার্টের কোনো কাজই লাগে নাই, অপারেশনও লাগে নাই। কিন্তু ভাইটাকে শোনাতে পারেনি, এটা নিয়ে খুব আফসোস করত। এরপরে উনি তো বলতো সবাইকেই যে এটা আসলে মেডিসিন। এই যে কোয়ান্টাম মেথড কোর্সটা এবং ধ্যানের লেভেলে যাওয়া, এটা কিন্তু আসলে মেডিসিন। এবং এই কথাগুলো সে সব লেভেলে সে বলতো, এবং পারলে প্রত্যেককে নিজের পয়সা দিয়ে কোর্স করায় দিত। এরকম ছিল তার মানসিক অবস্থা। অনেক রে, অনেক রে। আমরা তো জানি আন্টি যে আপনাদের হুম। একটি পারিবারিক বিপর্যয় আছে। আপনার যে বড় সন্তান, আপনাদের বড় সন্তান তিনি শৈশবেই মারা যান। 87 এর শৈশব ৯ বছরে। আ কৈশোরে মারা যান। ৯ মানে বছর ৯ বছর ৪ মাসে বয়স মারা হয়েছিল। গেছে।
তো সেটা আসলে আপনাদের একটা পারিবারিক বিপর্যয়ই বলা যায় এবং এটার স্কার সেটা আসলে মাহতাব আঙ্কেলের ওপরেও পড়েছিল। তো মেডিটেশন আসলে কিভাবে আপনাদের সেই স্কার থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে বা মানে আসলে কিভাবে আপনারা এই দুঃখটাকে মানে সেটাই। অ্যাডাপ্ট করলেন কিভাবে? বলতে গেলে বেশ বড় হয়েই তো মারা গেছে। ব্রেন টিউমার, তারপর ম্যালিগন্যান্ট, এবং সে মেয়েটা আসলে বাবার প্রতি খুব ভক্ত ছিল। যেখানেই যেত মাতাব সাহেব বলতো, "আব্বু", টেলিফোনে বলতো, "চলে আসো।" উনিও সব কাজ ফেলেই চলে আসতো। কিন্তু যখন মারা গেল, আমাদের ঘরেই মারা গেল। পিজির ডাক্তারও ছিলেন এখানে। তো মারা যাওয়ার পরে সে মেন্টালি আসলেই অনেক অসুস্থ হয়ে গেছিল। অনেক মেডিসিন তাকে নিতে হয়েছে। সদ্য গুরুজি তাকে বলেছিলেন যে, "মাতাব, তুমি মেডিটেশন করো এবং মেডিসিন নাও। তুমি এখান থেকে রিকভারি হবে।" এবং প্রায় দেখা যেত যে গুরুজি আমাদের আরামবাগ বাসায় এসে প্রায় মাতাব সাহেব মাথার কাছে বসে এরকম মাথায় হাত দিয়ে হিলিং করতো। আমরা সরে যেতাম দূরে, বুঝতাম না তো হিলিং করে। তারপরে দেখতাম চুপ করে বসেই আছে। বসে থেকে ১-১.৫ ঘন্টা পরে চলে যেত। বলত, "না, কিছু হবে না, ইনশাআল্লাহ ভালো হবে।" এবং ক্রমান্বয়ে উনি যত দিন যাচ্ছিল আসলেই রিকভারি হলো। এবং এই যে কিউট কোম্পানির এত বড় কোম্পানি, একটা ব্যবসা, টোটাল ভারটা মাহতাব সাহেবের উপরেই পরে এসে পড়ছিল, যে অ্যাজ এ এমডি কাম চেয়ারম্যান টোটাল দায়িত্বটা। এবং গুরুজি বলেছিলেন, "শেঠজি, আপনি পারবেন, নিয়ে নেন।" আচ্ছা, তাকে এই যে শেঠজি বলার যে সম্বোধন করার যে ব্যাপারটা, হুম, হুম। এটা তো বেশ ইন্টারেস্টিং অনেক একটা স্টোরি। ছোটবেলা থেকে। এটা এটা একটু বলুন দেখি। হুম, একদম ছোটবেলায় যখন ক্লাস 8 এ পড়ে, তো একটা সাইকেল নাকি তার খুব প্রয়োজন ছিল। সাইকেল কোথাও পাচ্ছে না। তো এটা আমি শুনেছি পরিবার থেকেই। তো সাইকেলের জন্য এখানে সে হাত পাতে। আমার অনেক মামা শ্বশুররা ছিল রিচ পারসন, তার বাবার কাছে বলে। তারাও মানে ব্যবসায়ী পরিবার ছিল। কিন্তু কেউ কিনে দেয় না। দুষ্টামি করবে, অনেক জায়গায় চলে যাবে। তো পরে এক ভদ্রলোক, তিনি আসলে ফকিরাপুলে তার একটা দোকান ছিল। সে সাইকেলটা তার মাহতাব সাহেবের ফ্রেন্ডই, ছোটবেলার বন্ধু। সে এসে বলল, "নাও মাহতাব ভাই, এইটা তোমাকে আমি দিলাম।" তো সে তো পেয়ে মহা খুশি। তখন গুরুজি তাকে বলছিল, "শেঠজি, এই যে আপনি শেঠজি, আমি বলছি আপনি শেঠজি হবেন। সাইকেল নিয়ে দুষ্টামি করেন না, সাইকেল চালায়েন।" তখন থেকেই তাকে শেঠজি নাম। এবং ইনশাআল্লাহ সে জীবনে তো অনেক স্ট্রাগল করেছে। বাবা, মা ওই যে যুদ্ধের সময় তাদের দোকান পুড়ে গেল, সে চকবাজারে ৭ টা দোকান পুড়ে গেছিল। হ্যান্ড টু মাউথ অবস্থায় একদম। মানে ছোট থেকেই দোকান থেকে কোনরকম চলতো লেখাপড়া। তো ছোটবেলা থেকেই এই ২ ভাই পিঠাপিঠি। তারা বিভিন্ন জায়গায় ওয়্যারিং করে, বই বিক্রি করে সংসার চালাতো। সেখান থেকে তাদের কিউট কোম্পানি হওয়া। ইটস এ ওয়ান্ডারফুল থিং। এবং গুরুজি ওই ছোটবেলায় বলছিল যে, "আপনি তো শেঠজি।" এবং সেই শেঠজির মাহাত্ম্য আমার শাশুড়িও বলত খুব করে। হ্যাঁ? শহীদ তার পিছনে লেগে না থাকলে বাদলকে আর ধরে রাখা যেত না। দুষ্টামি করত, অনেক দুষ্টামি। এখানে আসে, চলে যেত সেই কোথায়, সেই বাড্ডা, চলে যেত আরেক জায়গায় নারায়ণগঞ্জ, এরকম। তো গুরুজি তাকে ধরে গুছিয়ে মানুষ বানিয়েছে। অ্যাকচুয়ালি তাই। এবং আপনারা যখন ৯৮ তে বোধহয় হজে যান, জি। গুরুজি মাঝিও হুম, হুম। সঙ্গেই যান। তো সেখানেও আ তো অনেক বেশ ঘটনা আছে। ঘটনা আছে। হুম। শান্তিনগরে তো তখন হজে যাওয়ার আগে খুব দোয়া হতো। একসাথে সবাই মিলে। তো আমার শাশুড়িও ওখানে গেলেন। উনিও খুব ভালো পরিবারের, সংস্কৃতি মনা পরিবার থেকেই এসছে। আমার শাশুড়ি অনেক লার্নেড পারসন ছিল। তো উনিও গেছেন যে মাতা হজে যাবে, গুরুজির সাথে যাবে। একটুখানি মানে ওই যে মেয়েটা মারা গেল না? একটু মাঝে মধ্যেই হঠাৎ সিক হয়ে যেত। ওষুধ খাওয়ালে সে একটু ঘুম ভাব থাকতো এরকম। তো মা তো সে মনে করতেছে, আচ্ছা গুরুজিকে বুঝিয়ে দিয়ে আসি, কিভাবে যাবে। আবার আমাকেও সাথে নিবে। তো যখন দোয়া-টোয়া হয়ে গেল, তখন আমার শাশুড়ি বলল, "শহীদ, বাবা কাছে আসো। তোমার হাতে আমি তুলে দেই বাদলকে।" ডাকনাম বাদল ছিল। হাতে বুঝিয়ে দিল। তো বেশ আমরা সবাই গেলাম নির্ধারিত টাইমে। ওখানে গিয়ে মাতার সাব আবার একটু সিক মানে কি একটু বেশি কথা বলে, ঘুমায় না এরকম। তো অনেক বন্ধু-বান্ধব গেল, প্রায় ১৫ জন, একই ব্যাচের লোকজন। তো ওখানে গিয়ে আহ মাতার সাহেব একদিন এরকম হজ করার পরে
শয়তানকে ঢিল মেরেছে। ঢিল মারার পরে উনি আর উঠতে পারে নাই, পড়ে গেছে ভিড়ের মধ্যে। তো একজন বন্ধু ওনার পিছনে ছিল আর গুরুজি ছিল তাঁবুতে। তখন সেই বন্ধু কি করলো, ওনাকে মাথাটা উঠিয়ে এরকম কোলে নিয়ে মাথাটা উঁচা করে দিল, যে আরো যদি কেউ পা হুম, দিয়ে পিষে তুলতো ভিড়ের হয়তো চাপে। একদম বাঁচবেই না। হুম। হঠাৎ একজন কোত্থেকে জানি আসলো, অক্সিজেন মাস্ক দিয়ে মাতা সাহেবের মুখে পরিয়ে দিল এবং এরপর সে বেশ ভালো উঠে চলে আসলো। আমি আবার হাঁটতে হাঁটতে একটু বাইরে গেছি, গুরুজি তো অন্য তাঁবুতে, আমরা অন্য তাঁবুতে। যে মাতা সাহেব গুরুজি আসে না? আসতেছে আসতেছে আমাকে এরকম বললো। একটু পরে দেখি উনি ওখান থেকে ব্যাক করছে। ও বেশ ভালো, বেশ ভালো, ভালো তো ভালোই। তা আমি তো আর ওই ঘটনা জানি না, ঢাকায় এসে পরে শুনেছি। এরপরে গুরুজি ওখানে আরো কিছু কিছু পয়েন্ট মানে আমার জন্যই অনেক ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। একবার উনি আমাকে বললেন, পরিচালক ডাকতেন আমাকে, খাদিজা মাহতাব পরিচালক। হ্যাঁ, আপনাকে কিছু কথা বলবো। আমি বলছি, আচ্ছা গুরুজি বলেন। মানে তখন আপনি পরিচালক হননি? ওইরকম না, মানে কোন জি। রকম মাহতাব, মিসেস মাহতাব এরকম। তো বলছে, আমি তো ভয় ভয় ভিতরে ভিতরে কি বলবে গুরুজি। তারপর উনি বলছেন, একটা জিনিস দেখি, আপনি ফাউন্ডেশনে আসলে এরকম বাইরেই বসে থাকেন, অনেকে তো এখানে আসে, অনেক কথা বলে, কষ্টের কথা, দুঃখের কথা, আপনি কেন বলেন না? আপনার ভিতরে একটা সংকোচ, দ্বিধা, ভয় কেন? আচ্ছা গুরুজি, আসলে তো আমি বলতে চাই না, ফ্যামিলির কথা কি বলবো, নিজের কথা নিজের ভিতরেই রাখি। না, আসলে যদি বলে ফেলেন কষ্ট দুঃখ চলে যায়। ঠিক আছে গুরুজি, ঢাকায় যেয়ে নেই দেখব। আসলে ওই যে গুরুজি আমাকে ওইভাবে বলেছিল, আমি এরপর থেকেই কিন্তু আসলে গুরুজির কাছে ভিতরে গিয়ে কিছু কিছু শেয়ার করা শুরু করলাম এবং ওখান থেকে মনে হলো আসলেই কষ্ট থাকে, মেয়েটা মারা গেল, উনি এরকম সিক থাকে, থাকেই তো ফ্যামিলিতে কত কিছু। কিন্তু আমি আসলে ওখান থেকেই গুরুজির সাথে ভালোভাবে ভিতরের কথাগুলো শেয়ার করা শুরু করেছি ইনশাআল্লাহ। এবং আমি তো আসলে ভালোর থেকে ভালোই আছি, স্টিল নাও আমি অনেক ভালো। এবং একটা কথা বলতেই হয়, আমার তো আসলেই শরীরে অনেক অপারেশন, মোর দ্যান 4 হবেই তো, 4টা তো সিজার, তার উপরে আমার গলব্লাডার, আমার 2টো চোখ, এবং প্রত্যেকবার আমাকে 1-1.5 বছর পরে পরে হসপিটাল যেতে হতো। তো গুরুজি একবার বলেছিলেন, কিছু থাকবে না, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। এবং আমি যেটা বাস্তব দেখেছি, আমার এরপর থেকে নট এ সিঙ্গেল অপারেশন আর হয় নাই। এবং আমার মনে হয়েছে তখন থেকে, কেন আমি তাহলে এখানে আরো ডেডিকেটেড হব না? এখানে আমি আমার লাইফ নিয়ে এত ভালো থাকতে পারতেছি। এবং আমার তো আর একটা অপারেশন হয় নাই। ওই যে 98 এ আমার লাস্ট চোখের অপারেশন হয়েছে। আর অপারেশন আপনার হয়নি কোনো। এখনকার কর্মতৎপরতা নিয়ে আরো শুনবো। হুম। তবে তার আগে জানতে ইচ্ছে করছে যে আপনার এই পরিচালক বা মোমেন্টিয়ার হয়ে ওঠাটা কিভাবে হলো? আপনি তো মানে একটু দূরে দূরেই থাকতে দূরে দূরেই চাইছিলেন থাকতাম। বোধহয়। ওটা হলো বলি, আমাদের বাসায় যখন আ শাখা হলো, 96 এ পূর্ণাঙ্গ রূপ পেল, তখন গুরুজি একদিন আমাদের বাসায় ঈদে, আমার শাশুড়ি তো দাওয়াত দিতেন প্রায়। আসলো, আসার পরে আমাকে পাশে ডেকে খাওয়ার আগেই বলতেছেন, মিসেস মাহতাব একটু কথা বলি। বলছি, আচ্ছা গুরুজি বলেন। তো টেবিলের এক কর্নারে উনি ডেকে বললেন, শুনেন, আপনি তো রান্না করতে খুব পছন্দ করেন। আমি বলছি, হ্যাঁ গুরুজি, ফ্যামিলির বড় বউ করি তো, অনেক আত্মীয় স্বজন আসে। তো বলে, এটা করলেই কি ভালো হবে ইন ফিউচার, ভবিষ্যতে কি মারা যাবেন না, পরকাল নেই? বলছি, হ্যাঁ গুরুজি, সব আছে। তাহলে কোয়ান্টামে একটু ভালো করে ঢুকে যান না, দায়িত্ব নেন কিছু। আমি বলতেছিলাম, গুরুজি আমি তো কোনোদিনই সংগঠন কিছু বুঝি না, কিভাবে কি করব কিছুই বুঝি না। ক্লাস নিচ্ছি, কলেজ করি, সংসার দেখি। না, এটাই হয় না। আসেন, অমুক দিন দেখা করেন। তারপর ডেকে নিয়ে গুরুজি বলল আমাকে যে, আপনাকে কিন্তু একটা বিশেষ দায়িত্ব দিতে চাচ্ছি। নিবেন তো? আমি বললাম, হ্যাঁ, বললে নেব। যে মোমেন্টিয়ার হবেন, পরিচালক। তো আপনার ওখানে যারা মেডিটেশন করে তারা সবাই মিলে আপনার নামটা প্রস্তাবনা দিয়েছে। তো আকাশ থেকে পড়ে গেছি। ঠিক আছে গুরুজি, আপনি যদি বলেন, সবাই যদি পছন্দ করে তাহলে হব, কাজ করব। কি করতে হবে আমাকে তো বুঝিয়ে দিতে হবে। সব পারবেন, আস্তে আস্তেই পারবেন। ওখান থেকেই আমি দেখি যে পরে ঘোষণা আসলো, আমি পরিচালক মোমেন্টিয়ার মতিঝিল শাখা, সেখান থেকেই শুরু।
আস্তে আস্তে আচ্ছা, কাজ সেই করি। প্রথম সময়গুলোর কথা যদি একটু শুনতে চাই, মানে এখন ২০২২ এই সময়ের ফাউন্ডেশন আর সেই সময়ের ফাউন্ডেশন তো ডেফিনিটলি অনেক অনেক, অনেক পার্থক্য। তো হুম, সেই সময়টা কেমন ছিল হুম, আসলে? হুম, আপনাদের হুম। কাজ করাটা কেমন ছিল? আপনাদের প্র্যাকটিস করাটা কেমন ছিল? কতটা সহজ ছিল বা কঠিন ছিল? সেই সময়টা আসলে তো একটা ঘরোয়া পরিবেশ ছিল। প্রত্যেকে প্রত্যেকের পরিচিত মণ্ডল নিয়ে শাখা বলি, কেন্দ্রে বলি, ফাউন্ডেশনে বলি, ওখানেও আমরা যেতাম, এখানেও বসতাম। ঘরোয়াভাবে মেডিটেশন হলে আলাপচারিতায় সময়টা পার হতো। এরপরে যখন সাংগঠনিক রূপ হলো, তখন তো আমরা খাতাপত্র, হিসাব, কে আসতেছে না, কে আসে না, বা গুরুজি ঘোষণা দিলেন একটু, একটু চাঁদা তুলতে হবে যারা আসে, একটু মনিটারিভাবে ইনভলভ হতে হবে। ওখান থেকে আমরা শুরু করেছি। কিন্তু সেই সময়টা ছিল সকলকে একটু বুঝিয়ে আনা। টেলিফোন করতে হতো আগের পুরাটা সপ্তাহ জুড়েই টেলিফোন। একটু আসবেন তো আসেন, বা পরিচিত মহলকে একটু বলা। আর এইসব ওখানে স্বেচ্ছাসেবীরাই করছে। স্বেচ্ছাসেবীরা নিজেরাই। এবং আমার এখানে যে কয়জন থাকতো, যেমন রমিজা জোয়ারদারের কথা বলতে পারি, আবার মাহবুব ভাই আসতেন এখানে, গুরুজির ছোট ভাই। সবাই মিলে এটাকে কিভাবে গুছাবে সেই চেষ্টা করতো, এবং সপ্তাহান্তে একদিন বসতো, আসেন আমরা অ্যাকাউন্টসের খাতাটা এভাবে তৈরি করি। এবং এক্ষেত্রে দেখতাম মাহবুব ভাইয়ের অবদান অনেক বেশি। পুরা অ্যাকাউন্টটা খাতায় কিভাবে তুলবেন শিখিয়ে দিতেন। এবং ওখানে যে পরিচালনা পর্ব, কে পরিচালনা করবে, কে কথা বলবে, কে ঘোষণা করবে, এগুলি আমরা আগের সপ্তাহেই, অর্থাৎ ২-১ দিন আগেই ওগুলো আমরা প্র্যাকটিস করতাম। কোন মেডিটেশনটা হবে, ওটা কিভাবে চালনা করতে হবে, একজনের দায়িত্ব থাকতো। এক্ষেত্রে আমরা আমাদের পারিবারিকভাবে আমার ছোট ছেলেটাও ও প্রায় ক্যাসেট চালার দায়িত্বে বসে যেত। সেই ছোট্ট তখন, পরে বোধহয়। তো আপনাদের মানে নিজেদের পেশা, পরিবার এগুলোর বাইরে এই কাজগুলো করতে আপনাদের বিরক্ত লাগতো না? মানে আসলে ওই যে মাহতাব সাহেব দেখতাম এত ডেডিকেটলি করে, এরপরে আমাদের ওখানে যখন হতো মনে হতো এটাই আমাদের মনে হয় পেশা বাসা সবই। কারণ এর পিছনে শ্রদ্ধেয় গুরুজিকে যখন আমরা বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, এবং তার যে ওই যে আমার বড় মেয়েটা অসুস্থ ছিল, তখনই শ্রদ্ধেয় গুরুজির অনেক ভূমিকা ছিল। ঘরে এসে উনি ওকে অনেক হিলিং করতেন এবং বলতেন, "কিছু হবে না। যদি কেউ আল্লাহ নিতে চায় নিয়ে যাবে।" মাথা সব ঠিক হলো, তখনও উনি আমাদের ঘরে অনেকবার আসা যাওয়া করত। এখান থেকে উনাকে দেখা গেল মানে যে ব্যক্তিগতভাবে তার কাছে এত ব্যক্তিগতভাবে মমতা পেয়েছেন। মমতা। এবং যখন মিষ্টি মারা গেল আমার বড় মেয়েটা, গুরুজি কোলে করে নিয়ে গেছিল তো নিচে। এবং আমরা তো বলতে গেলে আমি তো মানে মনেই ছিল না কি হচ্ছে, ঘটনাটা কি। নিচে নিয়ে গেল, গোসল করানো হলো লোক দিয়ে। তো তখনও গুরুজি যেভাবে পাশে ছিল, মাঝিও ছিল। তো এখানে তাদের নেতৃত্বে এই কাজটা এখানে তো অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না, এবং ভালো লাগতো না। পেশার ক্ষেত্রে পেশা, ক্লাস করে চলে আসতাম। আর শুক্রবার তো হলিডে ছিল। ঘরের কাজকর্ম গুছিয়ে, এবং আমার শাশুড়িকে আমি বললাম না সাংস্কৃতিক মনা, উনি এত গান বাজনা পছন্দ করতেন, এবং উনি এই কথাগুলো শুনতেন যে কি হয় তোমাদের এখানে, এবং শহীদ, যে একে তো শহীদ করি ছেলের মতো ডাকতো। আমাদের বাসায় গেলে আমার শাশুড়ি নিজের হাতে পরোটা ভেজে হালুয়া করে খাওয়াতেন গুরুজিকে, এবং ওইভাবে সন্তানের মতো, এবং জিজ্ঞেস করতেন, এই বাদল, গুরুজি মেডিটেশনে কি করে? প্রত্যেকটা গল্প উনি শুনতেন। তো তার সন্তানগুলোকে নিজের হাতেই মানুষ করছে বলতে গেলে। আমার শ্বশুর তো ব্যবসা করতো। তো উনি জিজ্ঞেস করতো কোথায় যায়, কি করে? যদিও ছেলে যথেষ্ট ম্যাচিউর ছিল। তো এই জিনিসগুলো বুঝতো। এই যে তারপর যে ব্লাড ক্যাম্প হলো আমাদের বাসায় ১ম, ওখানে উনি বসে থাকতেন আমার শাশুড়ি। "এই তুমি যাও মা, সবকিছু তৈরি করো, আমি বসা আছি। লোকজন আসবে, ডাক দিবনি তোমাদেরকে।" উনিও হেল্প করতো পার্ট অ্যান্ড পার্সেল। উনি তো কোর্স করা, এবং আমাদের পরিবারে বলতে গেলে সবাই কোর্স করা। তো ওখানেও উনি হেল্প করতেন, বসতেন সৎ কাজগুলোর সাথে, এবং বলতো, "ঠিক আছে মা, তুমি একটু উপরে যাও, সব খাবার-টাবার নিয়ে আসো, আমি দেখি এগুলো।" এরকম সাহায্য করতো। তো আমাদের তো এখানে এই কাজটাকে অবহেলা করার কোনো উপায় ছিল না। একদম ঘরের সাথে আমাদের ডেডিকেটেড হয়ে গেছিল। আর মাতার সাহেব যেহেতু এত সিক ছিল, ওখান থেকে ক্রমান্বয়ে যে, যে ভালো হওয়া, এটা তো সবাইকে, পরিবারের সবাইকে একদম মনে হয়েছিল না ভালো কিছু একটা। অনেকেই আছে পরিবারে যারা দূর থেকে সমালোচনা করত। হ্যাঁ, এখানে তারা ঢুকে গেছে, এখান থেকে আর কিছু বুঝে না। বাট সবাই দেখতো বাদল এর সুস্থতা, এবং সে যে পর্যায় থেকে যেখানে উঠে আসছে, সবাই এক বাক্যে বলতো, "না, এটার ভিতরে কিছু আছে, ভালো জিনিস আ আছে।" কিছু চ্যালেঞ্জ কি হয়েছে ১ম সময়ের চ্যালেঞ্জ, প্রতিকূলতা?
ছিল তো চ্যালেঞ্জ তো থাকেই। সেটা হলো পরিবারে যখন আমরা সব সংস্কৃতির বাইরে সেটা করে বা কিছু কাজ করা হয়, সেখানে যেমন একবার আমাকে আমার শাশুড়ি বলল, "মা, জাকাত নিয়ে তুমি এত টেলিফোন কড়াকড়ি এগুলো কি করো তোমরা? কেন?" তখন উনাকে আমি খুব সুন্দর করে বুঝাইলাম, আমার কাছে গিয়ে বইটা নিয়ে ব্রোশিয়ারটা নিয়ে, "মা, এই যে এই জাকাতগুলো আমরা আসলে এতিম বাচ্চাদের জন্য তুলি। আমরা যেটা দেই চাইলে সেখান থেকে আমরা তুলেও আনতে পারি। আর বাকি টাকাটুকু থাকলে একসাথে সংঘবদ্ধভাবে দেওয়া হয়।" এবং অনেক আছে মুরব্বিরাও বলতো, আমাদের পরিবারে অনেক আছেই তো, বলতো যে, "এখানে সবকিছু টাকা পয়সা বাদল কি এখানেই দিয়ে দিচ্ছে?" তো এগুলো বুঝাতে হতো। একটা ধারণা আছে হ্যাঁ, যে সব মাহতাব টাকা সাহেব পয়সা সব মানে এখানে দিয়ে মতিঝিল দেয়। শাখা চালাচ্ছেন মাহতাব সাহেব। হ্যাঁ, এইটাই কথা। সবকিছু এখানে এসে দিচ্ছে। কিন্তু এখানে যে সব দেওয়ার বিনিময়ে যে কি পাচ্ছে, তো তার যে টাকাটা সংসার খরচে, পরিবারের জন্য খরচ করে, ছেলেমেয়ের জন্য, ইভেন মাতাব সাহেব তো তার আত্মীয়স্বজনের প্রতি যথেষ্ট ডেডিকেটেড ছিল। খালা শাশুড়ি কি খাবে, মামারা কি খাবে, আমার নানি শাশুড়ি কি খাবে, আমার শাশুড়ি কোনটা পছন্দ করে সেটা নিয়ে আসতো এবং কোথাও তার কোনো কার্পণ্য ছিল না। তারপর সে যতটুকু করতে সেটা যে একটা ভালো কাজে যাচ্ছে, এটা বুঝাতে ১ম দিকে বুঝাতে হতো সবাইকে। কিন্তু উনি তো উদারমনা ছোটবেলার থেকে। ২ হাতে তার যা ইনকাম ছিল, তার ২ হাতে খরচ করত মানুষের জন্য। ইভেন এরকমও আছে, টঙ্গীতে যখন সে কোকোকলায় কাজ করত অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, আমার বিয়ের সময় দেখেছি। সেখানে একটা মুড়িওয়ালা ছিল, তার মেয়ে বিয়ের জন্য খুব হ্যান্ড-টু-মাউথ অবস্থায়। সেই আ বয়স্ক লোকটা উনার বাসায় এসে বলত, "স্যার, আমার মেয়ের বিয়ে।" এবং আমি দেখেছি তাকে বিয়ের সম্পূর্ণ খরচ মাথা সব দিয়েছে। বলেছিল, "তুই আমার বাসায় যেয়ে টাকাটা নিস।" তখন চাকরি করে না। ব্যবসায় ঢুকেছিল 80 র দিকে, 80 র শুরুতে। তাকে দিয়েছে। ইভেন একটা ফেরিওয়ালা পাটি বিক্রি করে। আ প্রায় আসতো আমাদের বাসায়। তার মেয়ের বিয়েতে বলছিল, "স্যার বলে দিছে আমাকে, আমার মেয়ের এখন বিয়ে, একটু সাহায্য করবেন।" এবং ও বসেছিল নিচে। তাকে হেল্প করেছে। এরকম তার ছিলই। প্রত্যেক পরিবার আত্মীয়স্বজনে কে আছে গরিব, কাকে কি করতে হবে সে নিজের বলে কিছু মনে করত না। প্রত্যেকের জন্য হেল্প করত সে। তো সুতরাং এখানে যখন করত, এটা তার বলার অপেক্ষা রাখে না যে ও ২ হাতে খরচ করার অভ্যাস। ইভেন আমার এক খালা শাশুড়ি আছে ব্রাহ্মণবাড়িয়া, শুধু চানাচুর পছন্দ করত। মাসে ১ বার ২ বার যেত চানাচুর নিয়ে। আচ্ছা। এটা তার হ্যাবিট ছিল আসলে। এটা খুব চমৎকার। মানে উনি খাওয়াতে খুব ভালোবাসতেন খুব। এবং মানে কে কি কখন পছন্দ কার কি করে। পছন্দ বা কার কি প্রয়োজন এটা উনি সাংঘাতিকভাবে বুঝতে পারতেন। তো তার ২০১৫ তে তিনি চলে যান। মানে তার চলে যাওয়াটা আসলে পারিবারিকভাবে বা সাংগঠনিকভাবে কতটা মিস করেন? এটা তো স্বাভাবিক কথা। চলে যেতে হবে, চলে যায়। বাট আমরা এখন সাংগঠনিকভাবে এভাবে হয়েছে, মতিঝিল শাখা যদি বলে, প্রত্যেকটা সময় স্মৃতিচারণ করে। মাহতাব ভাই থাকলে এটা হতো, এটা হতো। এখন আমরা বলি, উনি তো আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছে। এখন আমরা কাজ করি ওই পথ অনুযায়ী। ঠিক আছে। একজন নাই, কেউ চলে যাবে, সেজন্য তো বসে থাকলে হবে না। কাজের পথ দেখিয়েছে, কাজ করতে হবে। যত এতিম আছে, অনাথ আছে, এখানেও আমাদের মধ্যে যারা ডেন্টিয়ার, কোয়ান্টিয়ার কিছু পারবে না, তার পাশে আমরা দাঁড়াবো। তো মতিঝিল শাখা কিন্তু একটা ভালো জিনিস গড়ে উঠেছে, পারিবারিক বন্ধন। যে কয়জন আর্ডিটিয়ান কোয়ান্টিয়ার প্রত্যেকের খবর এল্ডাররা জানে, আচ্ছা। যারা সিনিয়র জি। বলতে পারবে অমুকের ঘরে কি অসুবিধা। এবং এই যে একটা বন্ধন, এই যে একাত্মতা, মতিঝিল শাখায় বলতে গেলে তো মাথা সব শিখিয়ে দিয়ে গেছেন। কার মেয়ের বিয়ে হবে, কে একটু কষ্টে আছে, কার ঘরে একটু কষ্ট আছে, কার ছেলে মেয়ে হয় না, কার অসুখ বিসুখ, এখানটায় কিন্তু এটা খুব খোঁজ খবর নেয় প্রত্যেক আত্মীয় কোয়ান্টিয়াররা। বলতে গেলে একটা আত্মিক সম্পর্ক। আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে হুম। মতিঝিল শাখা ফাউন্ডেশনের শুধু এখন নয় একাদিক্রমে বহু দশক ধরেই দেখছি, বহু বছর ধরেই দেখছি যে সবচেয়ে সমৃদ্ধ এবং সাংগঠনিকভাবেও সবচেয়ে সক্রিয় ইনশাআল্লাহ। সাংগঠনিক ইউনিটগুলোর একটি। তো এই যে সাংগঠনিক যে শক্তি বা গতিশীলতা এটার রহস্যটা কি? বলতে গেলে এক কথায় তো মাহতাব সাহেব ছিলই, সেই সাথে মাহবুব সাহেব গুরুজির ছোট ভাই। উনি তো বলতে গেলে ছোট্ট আকারে মতিঝিল শাখা থেকে শুরু করে যখন আমরা বড় আকারে আমাদের শাখাকে নিয়েছি, ভাড়া নিয়েছি, সেই সময় পর্যন্ত উনি ছিলেন এবং প্রত্যেকটা কাজ
হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছে। এবং বলতে গেলে এটার ধারা পরম্পরাভাবে চলে আসছে যারা দায়িত্বশীল, যেমন মাটির ব্যাংকের গ্রুপ, যেমন ব্লাডের গ্রুপ, যেমন সাদাকায়নের গ্রুপ। স্টিল নাও মতিঝিল শাখায় কিন্তু প্রত্যেকটা গ্রুপের যে লিডাররা প্রত্যেক গ্রুপকে নিয়ে নিয়ে বসে বসে প্ল্যানিং করে এবং প্ল্যানিং করে করে তাদেরকে নিয়ে কাজ শিখায়। ইভেন যে মতিঝিল শাখায় এবছর আমাদের রক্তের যে অবস্থানটা বেশ ভালো বলবো, শুক্রিয়া, এত ডেডিকেটলি কাজ করে এবং এভাবে চ্যালেঞ্জ নেয় যে যদি কোনো শাখা সেল সেন্টার ক্যাম্প নাও করতে পারে মতিঝিল শাখাকে বলবেন, কেন্দ্রকে বলে আমরা করব এবং এভাবে করে যাচ্ছে। এই ডেডিকেশনের রহস্যটা কি? তারা কাজকে ভালোবাসে, কোয়ান্টামকে ভালোবাসে এবং মহব ভাই আর মাতাব সাহেবের কথাগুলো তাদের খুব মনে থাকে এবং যারা সিনিয়র আছে সিনিয়ররা এদের নিয়ে যখনই কোনো মিটিং করে, বৈঠক করে, বলতে থাকে কোয়ান্টামে লেগে আমরা আছি, আমরা লেগে থাকতে হবে এবং ইহকালে পরকালে আমরা একসাথে থাকতে চাই। যেই ভাষাটা গুরুজি বলেন সব সময় যে আপনাদের সাথেই আমি একালেও ইহকালেও আছি, পরকালেও থাকব। এবং এই ছেলেপেলেগুলোকে জিজ্ঞেস করলে ওরা এই কথাই বলে, এই যে কোয়ান্টামের কাজ, এই কাজ তো একটা সৎ কাজ, যদি আমরা ওইভাবে না করি আমাদের পরবর্তী জেনারেশন তো করবে না। এবং 2022 সালের যে গুরুজির বক্তব্য তারুণ্যের সমমর্মিতার বছর, তো এই কথাটা কি তারা এর মধ্যেই কিন্তু মিটিং করেছে, বৈঠকে তারা বলেছে ইয়াংদেরকে আমাদের জায়গায় দাঁড় করাতে হবে। অলরেডি শুনেছি মতিঝিল শাখায় 30 জন ইয়াংকে সম্পৃক্ত করেছে, তাদেরকে নিয়ে অনেক কিছু আছে, তারা স্বপ্ন দেখে কাজ করবে, ট্রেনিং দিবে, শাখার বিভিন্ন কাজের মধ্যে ঢুকিয়ে দিবে। আসলে এই যে কর্ম পরিকল্পনা, এটা তো শুরু থেকেই আছে মতিঝিল শাখায়, সেই ছোট্ট যখন মতিঝিল শাখার ড্রয়িং রুমে মানে অর্থাৎ যে কোনো কাজকে আপনারা সবচেয়ে ভালোভাবে করার চেষ্টাটা চেষ্টা সবসময় করি। করেছেন। পরিকল্পনা করা, গুছানো, জি। সবাইকে একটু বুঝানো, এটা এবং আছে এখন। আর্থিকভাবেও যথেষ্ট আর্থিকভাবেও। অগ্রসরও হ্যাঁ, আপনারা এবং বলতে গেলে সেটা। মতিঝিল শাখার ভাড়া তো ফাউন্ডেশন থেকে নিতে আমি স্ট্রিক্টলি মানা করি। ফাউন্ডেশন কোথায় পাবে? আমরা সবাই মিলে হেল্প করব, তাইলে না ফাউন্ডেশন দাঁড়াবে। এতে হবে কি কাজের প্রতি মমতা বাড়ে। এবং এটা আপনাদের আমার। ওখানে তো আসলে মানে ফাউন্ডেশনের যেটা পূর্ণকর্মীও নেই তেমন। ওরকম পূর্ণকর্মীও নেই। আপনাদের স্বেচ্ছাকর্মীরাই পুরো কাজগুলো পুরো কাজ করে। করছেন ভাগাভাগি করে। ভাগাভাগি করে। এবং এই দায়িত্ববোধ যদি না আসে তাহলে ফাউন্ডেশন আসলেই হোয়াট নেক্সট, তাই না? না, এবং হুম, নিঃসন্দেহে হচ্ছে যে এদের এই নেপথ্য ক্রীড়ানক হুম, বা হুম, বলা যেতে পারে যে নেপথ্য অনুপ্রেরণা যদি কেউ থাকে আসলে হুম। সেটি আপনিই জুগিয়েছেন। বেশ। আলহামদুলিল্লাহ। যদি এত আমার উপর নেব না, কারণ অনেক কর্মী আছে, অনেকে আছে এখন কাজ করে, ডেডিকেটলি কাজ করে। এবার যদি একটু আসি আন্টি যে আহ, আপনি তো বললেন যে আপনার কিছু পারিবারিক প্রতিকূলতার কথা বললেন সেই সময়ে। তো কিন্তু ওভারঅল হুম, হুম, মেডিটেশনের ব্যাপারে যে ধারণা হুম, হুম, বা ফাউন্ডেশনের ব্যাপারে ধারণা, গুরুজিকে নিয়ে যে নানান রকম ধারণা, তার মধ্যে কিছু ভ্রান্তিও আছে। এই বিষয়গুলো সেই সময় কেমন ছিল, এখন কেমন, বা এই বিষয়গুলোকে ডিল করেছেন কিভাবে? ও হুম, নাম্বার 1 তো বলতেই হয় একটু এগেইনস্টে জোরালোই ছিল। যারা প্রতিকূলে কথা বলে, এগেইনস্টে কথা বলে এরকম লোকের তো অভাব থাকে না আসলে। ইভেন নিজস্ব আত্মীয়স্বজন ব্লাডেরও থাকে, তারাও বলেছে অনেক কিছু। বাসার ভিতরেই যখন ছিল শাখা, মতিঝিল শাখা। যখন ছিলাম বাসার বাইরে যখনই গিয়েছি, আমাদের কর্মীদের উপরে নানানভাবে আত্মীয়স্বজনরা এসে নানান কিছুই বলতো। "কি জন্য এখানে জুড়ে বসেছেন? ছাড়েন না এখন। ছাড়েন না এখন এখান থেকে, এই জায়গাটা কি আপনাদেরই?" তো ওরা তো চুপচাপ থাকতো কর্মীরা, কিছু বলতো না। আমাকে এসে পরে বলতো। তো মাতাব ভাই বলতো, "আরে বাদ দাও না, ওরম তো কিছু বলবেই, বলুক। বাইরের মানুষ বাইরের কথা বলে। আমরা কাজ করি।" এবং যখন কিছু টাইম, অনেকক্ষণ টাইম, যেমন প্রো মাস্টার্স হলাম 97 এ। তখন যখন ডেডিকেটলি বায়াত হয়েছি, অনেকক্ষণ সময় বাইরে দেই, অনুষ্ঠানে দেই। ইভেন নিজস্ব লোকরাও বলা শুরু করলো, "হ্যাঁ, উনি তো সংসার দেখেই না, ছেলে-মেয়ে কি দেখবে? বাইরে থাকতেই পছন্দ করে।" তো মনে, মনে হাসতাম। আমরা যে সন্ধান পেয়েছি, আলোর সন্ধান, এই সন্ধান তোমাদের পেতে যদি সময় না লাগে আসো তো ভালো। আর না হলে তোমরা এরকম তো বলবাই। ওভারলুক করতাম। এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দিত। তাহলে তো কাজ করা যাবে না। কাজ করা যাবে না। তো এত ক্রিটিসাইজ করতো পাশাপাশি লোকরা, আত্মীয়স্বজন তো ঘরেরই বলতে গেলে। তো
ওভারলুক ছাড়া কোনো উপায় থাকতো না। আমার শাশুড়িকে মাঝে মধ্যে দুঃখ করে বলতাম, এরকম বলে কেন? এরা তো জানে আমরা ভালো জায়গায় যাই, কেন বলে? মা বাদ দাও তো, ওই বাইরের থেকে ওরকম পোকা কামড়ায়, মশা কামড়ায়, কিছু না, বাদ দাও। তাহলে তো ইন্সপিরেশনের জায়গা ছিল না কোনো। আমার শাশুড়ি খুঁটিটা ধরে রেখেছিল এবং বলেছিল, আমার শাশুড়ি যখন মারা যায়, উনি তো চিনতো শহীদ ভাইকে ছোটবেলা থেকেই। যখন হসপিটালে বার্ডেমে লাস্ট বাক্য ছিল, বাদল তুমি যেখানে আছো এখানে ভালোভাবে লেগে থাকো। সে তো কত বড় একটা দোয়া, ইনশাআল্লাহ। এবং আপনার শাশুড়ি আপনার হাসব্যান্ডকে যেটা বলেছেন, হুম, সেটাকে যে উনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিভাবে, হুম। এবং আমরা জানি যে লামায় যার দাফন ওহ, হয়েছে ১ম তিনি এবং সেইজন। তিনি এটাই প্রথম থেকেই বলতো, এই যে লামাতে আসলাম আমাদের শহর নিয়ে গেছিল, আমার বড় মেয়েটাকেও বলেছিল, এখানেই কিন্তু আমার দাফন হবে, এই যে কবরস্থান, এখানে আমার দাফন হবে, তোমরা কিন্তু যে কোনো প্রতিকূলতা আমাকে এখানে নিয়েই আসবা। এবং উনি যখন মারাই যায় বার্ডেমে, তখন কিন্তু আমার বড় মেয়েটা দেশে ছিল, বাসায় লাশ আনা হলো, এক বাক্যে সবাই আমাদের কাছে থাকবে, কাশপুরে আমাদের নিজস্ব কবরস্থান। ভাইরাও বলেছিল, যেখানেই কবর দিতে হবে আমরা দেখব, আমরা একটু দোয়া করব, সপ্তাহে যাব। আমার মেয়ে ওর বাবার কথা অনুযায়ী বলেছিল, না আব্বু তো বলে গেছে তার দাফন ওখানে হবে, তো সুতরাং আপনারা এগুলো বলার কি? আমরা তো আছি ছেলেমেয়েরা, আমরা যা বলবো তাই হবে, যাবে আব্বুল্লাহ ওখানেই যাবে। এবং স্ট্রং ভয়েস দিয়ে বলেছিল আমার বড় ভাই। আপনার আ কাছের মানুষরা যেই অনুযোগটা দিতেন আপনার প্রতি, যে ছেলেমেয়ের যত্ন নিচ্ছেন না কোয়ান্টামের কাজ করতে গিয়ে। তো আপনার ছেলেমেয়েদের কথা কিছু বলুন, যে তারা আজকে যে প্রতিষ্ঠিত অবস্থায় হ্যাঁ, আছে। আমার বড় মেয়েটা তো বুয়েটের টিচার, বলতে গেলে পিএইচডিও করে আসলো এবং এখনো এখানে আছে, জয়েন করেছে। তারপর সেকেন্ড বড় ছেলেটা আমার কাজী নেওয়াজ, সে তো ঢাকা ইউনিভার্সিটি থেকেই আইবিএ থেকে এমবিএ করেছে। তারপর ছোট ছেলেটা ফার্মেসিতে এমফার্ম করেছে এবং তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমার মেয়ে তো বলতে গেলে এত কোয়ান্টামে ডেডিকেটেড, সে কোনো একটা কাজ, যেমন তার দান, সদগা, মেডিটেশন করা, সে প্রায়ই বলে, আমি খুব ভোরে উঠি আম্মু, মেডিটেশন করে তারপর কাজ শুরু করি। রাতে আবার মেডিটেশন করতে, করতে ঘুমিয়ে পড়ি। এবং তার ধ্যান ধারণা ছোটবেলা থেকেই, সে তো ক্লাস 5 এ কোর্স করেছিল। তখন থেকেই সে পরীক্ষা, পড়াশোনা, বলতো আম্মু মেডিটেশন যখন করি মনে হয় যে প্রশ্নগুলো আমার মাথার ভিতরে চলে আসে। আমি ওইভাবে পড়ি। এবং বুয়েটের যখন পরীক্ষা দেয়, তার তো হয়ে গেছিল জন্ডিস। তার মধ্যেও সে বলছে, আম্মু আমি তো মেডিটেশন করতে, করতে ঘুমাই। আমি সকালে দেখি কোনটা, কোনটা প্রশ্ন আসতেছে। এবার প্রিপারেশন পরীক্ষা দেই। এবং ইংলিশ মিডিয়ামের মেয়ে, বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। টাফ জব ছিল তখনকার সময়। জি, জি। সে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট নরমালি তো ওখানেই জয়েন করে, মানে ইংলিশ হ্যাঁ। মিডিয়াম থেকে আসলে পাবলিক বাহ! সে ইউনিভার্সিটিতে ভর্তি পড়াটা বিরল। বিরল। না, এবং আমি নিজেও ছোটবেলায় তাকে হুম, দেখেছি, হুম, খুবই ব্যালেন্স করতে পারত। হুম, হুম, হুম। চমৎকার। এবং সে মেডিটেশন বাদ দিত না কখনোই। এবং পড়ার কাজে সেইটাকে মনে হতো ধরে রাখতো। মেডিটেশন করলেই তার মেধা আরো খুলবে, সে ভালো হবে। এবং বাস্তবতা তাই। স্টুডেন্টরা যদি আসলে মেডিটেশন করে ঠিকমতো, লেখাপড়াতে অনেক মনোযোগ হয়। এবং আমি ওর উদাহরণ দেই কেন? সে বলতো, মেডিটেশন করতে, করতে ঘুমিয়ে পড়ি, আমি প্রশ্ন দেখতাম কোনটা, কোনটা আসে। এবং ওইভাবেই আমি পরীক্ষা পেয়েও যেতাম। ইউনিক এগুলো আসলে। মেডিটেশন যে মানুষকে কত কিছু দিতে পারে। আমি আমার জীবনেই দেখেছি। এবং কোনো ছেলেপেলে তো ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের ধরে রাখা তো কঠিন। কতভাবে তারা কত দিকে ডিরেইলড হয়। ইনশাআল্লাহ আমার ছেলেমেয়ে তো তারা ডিরেইলড হয় নাই। আল্লাহ ভালো রাখুক। আসলে এই মেডিটেশন আমাদেরকে বোধহয় এই ব্যালেন্সটা শেখায়। ব্যালেন্সটা শেখায় কারণ আপনি লাইফের। নিজে তো ফুল ফ্লেজেড একজন হুম, অধ্যাপক ছিলেন। হুম, আপনার সংসারে, যৌথ পরিবারে অনেক হুম। রকম দায়িত্ব ছিল, সন্তানরা ছিল, হুম, আবার কোয়ান্টামের দায়িত্ব। এই সবকিছুকে ব্যালেন্স করেই কিন্তু আপনি চলে গেছি জীবনে, এগিয়ে হ্যাঁ। এসছেন। এবং ছেলেপেলেও তো বিপথে যাওয়ার উপায় ছিল না। জি, মানে জি, প্রত্যেকটা কাজ তো কোয়ান্টাম শিখাই, রুটিন। জি। লাইফে একটা রুটিন করতে হবে। কোয়ান্টাম কখন করব, ঘর কখন করব, ছেলেমেয়ের মনোযোগ কখন। কোয়ান্টাম তো কখনই বলে না ছেলেমেয়েকে তুমি অ্যাভয়েড করো, বলেই না। অতএব ব্যালেন্স করে চলতে পারলে সব দিকে ব্যালেন্স হয়, ভালো থাকা যায়, ছেলেমেয়েও মানুষ হয়। বাবা মার তো এইটাই স্বপ্ন, ছেলেমেয়ে যেন মানুষ হয়। একটা কথা হুম, জানতে ইচ্ছে করছে, সেটা হুম, হচ্ছে যে ১৯৯৩ সালে বা ৯৪ সালে হয়তো সেই ঈদের দিন হুম, হুম, যখন গুরুজি আপনাকে বলছেন যে একটু
কাজ করতে হবে, এটা সেটা করতে হবে। সেই সময় কি আসলে আপনি মানে ভেবেছেন যে ২০২২ বা ২০২১ এর ফাউন্ডেশন কোয়ান্টাম আজকের এই জায়গায়? তখন তো আমরা একটা মনোছবি দেখেছিলাম মাত্র ২০২৫, এবং সেই মনোছবি যে আজকে এসে এত বাস্তবতায় দাঁড়াবে, এবং আমরা হয়তো কল্পনা করেছিলাম এই কোয়ান্টাম, এই ফাউন্ডেশন, গুরুজির স্বপ্ন অনেক দূর যাবে। কিন্তু আমরা ২০২২ সালে থেকেই যে এত সুন্দর কোয়ান্টাম ফাউন্ডেশনকে দেখব এবং সব জায়গায় এটা ছড়িয়ে পড়বে, যেটা আমরা দেখেছি ২১শে মে বিশ্ব মেডিটেশন দিবসে। মাশাল্লাহ, সারা পৃথিবী একই সময়ে ধ্যানের লেভেলে, সে ইউনিক। ২৫ সাল আর কি দোরগোড়ায়, তো ইনশাল্লাহ সেখানেই আমরা যাচ্ছি। তো গুরুজি স্বপ্ন দেখেছেন, আমাদেরকে দেখিয়েছেন। আমরা যারা কিছু বিশ্বাসী পিপল ছিলাম, মানুষ, স্বপ্নটা চর্চা করতে ভালোবাসতাম এবং স্বপ্ন দেখতাম। তো আজকে সেটার বাস্তব রূপ, আর কয়েকটা দিন মাত্র, সময় মাত্র, ইনশাআল্লাহ সারা বিশ্বে কোয়ান্টাম ফাউন্ডেশন যেভাবে ছড়িয়ে আছে, সারা মানুষকে মানবিক জাগরণে কোয়ান্টামের ভূমিকা থাকবে ইনশাআল্লাহ, তো আমরা ৩০ বিশ্বাস বছর করি। পরে কোয়ান্টাম আজকে এই জায়গায়, আ ৯৩ থেকে ২২। আগামী ৩০ বছর পরে কোয়ান্টামকে কোন অবস্থায় দেখতে চান? আমরা তো বলি এক কথায়, আগামী ৩০ বছরে কোয়ান্টাম থাকবে যত ইয়াং জেনারেশন আছে, একদম যারা বলা যায় তরুণ, তরুণদের এখন থেকেই জাগরণ। সেই জাগরণেই সেই তাদের শক্তি, যেভাবে মুক্তিযুদ্ধ ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই তরুণরা বাংলাদেশে সেই জায়গা থেকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে যেখানে আছি আমরা, ৫০ বছর পরের স্বপ্ন, মাই গড, সে যে তরুণরা কি করতে পারে, অসাধ্য সাধন। আমরা দেখেছি ৯ মাসে আমাদের বাংলাদেশ এরকম যুদ্ধ করে স্বাধীন করতে পেরেছে বিনা অস্ত্রতে। আর তরুণরা কোথায় নিয়ে যাবে আমাদের বাংলাদেশকে? আমরা প্রভুর কাছে আসলেই শুধু শুকরিয়া আদায় করব। তারা কোয়ান্টাম লেভেল থেকে নিয়ে, জ্যামিতিক বলবো না, কোয়ান্টাম মাইজ আকারে অনেক অনেক দূর নিয়ে যাবে, যেখানে শুধু থাকবে কোয়ান্টাম চেতনা, কোয়ান্টামের ভালোবাসা এবং সমমর্মিতা। সারা বিশ্বে তারা জাগরণ সৃষ্টি করবে ইনশাল্লাহ, এটা আমাদের দোয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে আন্টি। আসলে আপনি ইনশাল্লাহ। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা এই জন্যে যে আপনাদের দেখানো পথে আমরা যারা পরে এসেছি, আমরা এসে যোগ দিয়েছি, এবং সেই সময় আপনারা যদি আসলে কোয়ান্টামের বা ফাউন্ডেশনের হাল না ধরতেন, পতাকাটা তুলে না ধরতেন, তাহলে আমাদের মতো আরও এরকম হাজার হাজার মানুষ, লাখো মানুষ যারা এসছেন, আমাদের জন্য আসলে আসাটা হয়তো সহজ হতো না বা সম্ভব হতো না। তো আপনারা হালটা ধরেছিলেন বলে আজকে আরও অন্যেরা সাহস পেয়েছে সেই হালটা এগিয়ে নিয়ে যাওয়ার। ইনশাল্লাহ আল্লাহ আসলে সহায় আছে, এবং আমাদের যে পথ আসলে সত্যের পথ, আলোর পথ, হয়তো তখন আমাদের ভিতরে একটা বিশ্বাস সৃষ্টি হয়েছিল, প্রভু আমাদেরকে এই সঙ্গের সাথে রেখেছে। ইনশাল্লাহ আজকে যেভাবে তোমরা এগিয়ে আসছো, এরকম হাজারো এবং আন্টি লোক যদি থাকবে জাস্ট এগিয়ে। এক কথায় যদি একটা বলেন, হুম। মানে এই ৩০টি বছরে আসলে কোন ফোর্সটা আপনাকে সবসময় অনুপ্রেরণা জাগিয়ে এসছে? বলবো আমি এক কথায় যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, এবং আমি সত্যের সাথে আছি, পরম প্রভুর কাজ করে যাচ্ছি। যে কাজটা প্রত্যেকটা দুস্থ মানবতার জন্য, সেই কাজের সাথে লেগে আছি। সো আমার আমল নামায় তো জমা হচ্ছে সেগুলো। সো আমি ইহকালেও ভালো আছি, পরকালেও ভালো থাকবো। সো হোয়াই নট, আমি কোয়ান্টামে, কোয়ান্টামে আমি থাকবো, আজীবন থাকবো, এবং সবাইকে বলবো কোয়ান্টামে লেগে থাকুন, ইহকাল আপনার, পরকাল আপনার, ইনশাল্লাহ। চমৎকার! সত্যি এই কথা এটা, বিশ্বাস, এই নিজের বিশ্বাস বিশ্বাস এটাই ছড়িয়ে দেয়া। ছড়িয়ে দেওয়া, রাইট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ, আপনি ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া ইনশাল্লাহ, করবেন যাতে ইনশাল্লাহ, আপনাদের মতো কাজ করে আমরাও যাতে আ কিছু অবদান রেখে যেতে পারি। ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক সকলকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।